পরাজয় অস্বীকার করে পদত্যাগে অস্বীকৃতি মমতার। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। 9 মে শপথ নেবে বিজেপি সরকার। আনন্দ মিছিলে নিষেধাজ্ঞা। সংঘর্ষের জেরে পশ্চিমবঙ্গ জুড়ে নিরাপত্তা জোরদার। মার্কিন বাণিজ্য চুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো ধারা বিপক্ষে গেলে সমাধান সম্ভব। মার্কিন দূতের সঙ্গে বাণিজ্য মন্ত্রীর বৈঠক। দেশের স্বার্থ রক্ষা করে কাজ করবে সরকার। জুনে প্রথম বিদেশ সফরে চীনে যেতে পারেন প্রধানমন্ত্রী। আলোচনার টেবিলে থাকতে পারে তিস্তা মহাপরিকল্পনা। চলতি বছরে হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন। প্রস্তুতি শেষ করতে লাগবে 1 বছর। সেনাবাহিনীর বেশি দিন মাঠে না থাকার আভাস। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জড়িত 30 জন। তদন্ত শেষ পর্যায়ে জানালেন চিফ প্রসিকিউটর। নারায়ণগঞ্জে মাদক বিরোধী অভিযানে র্যাবের ওপর দুর্বৃত্তদের হামলা। 3 সদস্য গুরুতর আহত। হামলাকারীদের ধরতে চলছে অভিযান। হামে আরও 6 শিশুর মৃত্যু। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যার বিপরীতে ভর্তি 3 গুণ রোগী। এনআইসিইউ সংকটে বাড়ছে মৃত্যু, বলছেন চিকিৎসকরা। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন। আমি শামীমা শাম্মী এবং আমি উজ্জ্বল হাফিজ। বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয় অস্বীকার করে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শতাধিক আসনে ভোট লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে মমতা বলেন, তৃণমূলকে জোর করে হারানো হয়েছে। যেখানে খলনায়কের ভূমিকায় ছিল খোদ নির্বাচন কমিশন। সব অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানান তৃণমূল নেত্রী। একই সঙ্গে বিরোধী জোটকে শক্তিশালী করার ঘোষণাও দেন তিনি। বাকিটা জানাচ্ছেন তানভীর জনি। এবারের বিধানসভা নির্বাচনে 207 আসনে জিতে পশ্চিমবঙ্গের সরকার গঠনের পথে এগোচ্ছে বিজেপি। এরই মধ্যে বিধানসভার দলীয় পরিষদ বাছাইয়ে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এখান থেকে বেছে নেওয়া হবে কে হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজেপি যখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে, তখন নির্বাচনের ফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেল 4টায় কলকাতার কালীঘাটের বাড়ি থেকে সংবাদ সম্মেলন করেন মমতা। সঙ্গে ছিলেন ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ কয়েকজন নেতা। নির্বাচনে ভরাডুবির পর পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেন, তৃণমূল তো হারেনি, ভোট লুট করা হয়েছে। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের প্রশ্নই ওঠে না। আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাবো। হারলে আমি যদি শপথ নিতে যেতাম, তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। ভোট কারচুপির অভিযোগ তুলে মমতা বলেন, বিজেপির বিরুদ্ধে নয়, তৃণমূলের মূল লড়াই ছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে। কমিশনই মূল ভিলেন। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন, যিনি ব্ল্যাক হিস্ট্রি তৈরি করেছেন। ফল প্রকাশের পর সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল সহ বিরোধী নেতারা মমতাকে ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন। সংবাদ সম্মেলনে মমতা জানান, বিরোধী জোটকে শক্তিশালী করাই এখন তৃণমূলের লক্ষ্য। দলের নির্বাচিত নেতারাও তার পাশে আছেন বলে জানান তিনি।
সব অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নামার হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূল নেত্রী। ফার্স্ট রাউন্ড কাউন্টিং হওয়ার সাথে সাথে সংবাদ সম্মেলনে সাখাওয়াত ভোট গণনা কেন্দ্রের ভেতরে শারীরিক নির্যাতনের অভিযোগও তোলেন মমতা। they kick me in my belly, they kick me in my backside, and they abused, physically manhandled, assaulted, and you cannot imagine what happened because that time CCTV was off. ভোট পরবর্তী সহিংসতার খোঁজ দিতে একটি তথ্য অনুসন্ধানী কমিটি গড়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখন দলের রণকৌশল কি হবে, কোন পথে এগোবে তা আপাতত গোপনই রাখছেন মমতা। তানভীর জনি, এখন বিশ্ব। পশ্চিমবঙ্গে আগামী 9 মে রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ নেবে বিজেপির রাজ্য সরকার। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়েই পশ্চিমবঙ্গে ঘাঁটি বানালো বিজেপি। তৃণমূলকে থামতে হয়েছে 81 আসনে। সহিংসতার জেরে নিষিদ্ধ হয়েছে গেরুয়া শিবিরের বিজয় মিছিল। বিচ্ছিন্ন সহিংসতার জেরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। হরিয়ানা থেকে অন্ধ্রপ্রদেশ আর মহারাষ্ট্র থেকে অরুণাচল হয়ে এবার গেরুয়া মানচিত্রে নতুন সংযোজন পশ্চিমবঙ্গ। স্বাধীনতার ৭৯ বছর পর পশ্চিমবঙ্গে উত্থান হলো বিজেপির। গেল লোকসভা নির্বাচনে 200 আসন ছুঁতে না পারলেও এবার পশ্চিমবঙ্গ বিধানসভায় ম্যাজিক ফিগার আদায় করে ছাড়ল জনতা পার্টি। ৭৭ থেকে 1 লাফে 206 আসন, তছনছ মমতার সাজানো বাগান। বিজেপি সদর দপ্তরেও তাই সাজ রব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদযাপনেও 16 আনা বাঙালিয়ানার ছাপ। জানালেন, ভয়ের সংস্কৃতি ছুঁড়ে ফেলে পরিবর্তনের পথে বাংলার অগ্রযাত্রা শুরু হচ্ছে, আর যার শুরুটাই হবে নারীদের অধিকার রক্ষা আর কর্মসংস্থানের মাধ্যমে। गंगोत्री से लेकर गंगा सागर तक कमल ही कमल खिला हुआ है। 293টি আসনের মধ্যে 206টি আসনে জিতে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন ছাড়াও অনেক দিক থেকে অভিনব বিজেপির এই উত্থান। শক্তিশালী ভিত উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং ছাড়াও দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় তৃণমূলকে রীতিমতো কুপকাত করেছে গেরুয়া শিবির। জিতে নিয়েছে 65 আসন। আর গেল নির্বাচনে উত্তর 24 পরগনার 33টি আসনের 6টিতে জিতলেও এবার 18টি আসন তাদের দখলে। 45.48% ভোট পেয়ে সেখানেও রেকর্ড গড়েছে গেরুয়া শিবির। কাগজে কলমে 2026-এর বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 7 মে। এরই মধ্যে রাজ্য বিজেপির প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, 9 মে রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ নেবে নবনির্বাচিত সরকার। এর আগে নতুন বিধায়কদের নিয়ে একটি বৈঠক করবে বিজেপি, যেখানে সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা নির্বাচন করা হবে, যিনি হবেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। 21 में नंदीग्राम में हारी, इस बार हार गया। इस बार भी हारा 15,000 से ज्यादा वोट से। उनको खुल के मुसलमान वोट दिया। वार्ड नंबर 77 में এদিকে জয় সুনিশ্চিত হওয়ার পর মমতাকে এক হাত নিয়েছেন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা বিজেপির শুভেন্দু অধিকারী। তৃণমূল সভানেত্রীকে সরাসরি আক্রমণ করে বলেছেন, মুসলিমদের সব ভোট পেয়েও পরপর 2 বার ধরাশায়ী হয়েছেন মমতা। পরাজয় মেনে নিয়ে তার সরে যাওয়া ছিল অনিবার্য। बंगाल का जीत है, ये जीत नरेंद्र मोदी जी का जीत है। আর 15 বছরের শক্তভিত নড়ে যাওয়ার ধাক্কার পরেও মাঠ ছেড়ে যাবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট গণনা কেন্দ্র থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, 100টিরও বেশি আসন লুট করা হয়েছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকেও কাঠগড়ায় তুলেছেন মমতা। অন্যদিকে সহিংসতার আশঙ্কায় সব ধরনের বিজয় র্যালি এবং এ ধরনের কর্মসূচি নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। রাজ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। 2 দফার ভোট নির্বিঘ্নে মিটলেও সোমবার দুপুরের পর থেকেই রাজ্যের নানা জায়গায় বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়েছে। কলকাতা থেকে হাওড়া, দক্ষিণ 24 পরগনা থেকে পূর্ব মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা সহ বেশ কিছু এলাকায় তৃণমূল কর্মীদের মারধর এবং অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ফলাফল পরবর্তী পশ্চিমবঙ্গের সবশেষ খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী দীপক দেবনাথ। দীপক, জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সংবাদ সম্মেলনের কোনো প্রতিক্রিয়া বিজেপি জানিয়েছে কিনা, আর সাধারণ নাগরিকরা কি বলছেন? পাশাপাশি বিজেপিতে মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা সদস্যদের বাছাইয়ের প্রস্তুতি শুরু হয়েছে কিনা?
দেখুন, নতুন যে মন্ত্রিসভা বিজেপি সরকারে আসার পর যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা গঠন বা মুখ্যমন্ত্রী কে হবে তার একটা তোড়জোড় কিন্তু শুরু হয়েছে। এখনো পর্যন্ত পরিষ্কার নয় যে শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হবেন নাকি দিলীপ ঘোষ। একাধিক নাম উঠে আসছে। কারণ আপনি জানেন যে শুভেন্দু হচ্ছে প্রধান দাবিদার, কারণ তিনি দুটি কেন্দ্র থেকে জিতেছেন, একটি হচ্ছে ভবানীপুর আসন, অন্যটি হচ্ছে নন্দীগ্রাম আসন। সুতরাং মুখ্যমন্ত্রীর দৌড়ে কিন্তু তিনি সবার প্রথমে রয়েছেন। এরপরে দিলীপ ঘোষ, স্বপন দাশগুপ্ত সহ একাধিক নাম আসছে, কিন্তু এখনো চূড়ান্ত নয়। এই বিষয়টি ঠিক করতে আমরা যেটা খবর পেয়েছি সেটি হচ্ছে যে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি সহ শীর্ষস্থানীয় বিজেপির কয়েকজন নেতা তারা আজকে কলকাতায় ঢুকছেন। আগামীকাল বৈঠক আছে, আজকে রাতেও হয়তো এক দফা বৈঠক হতে পারে এবং আগামীকাল নিউ টাউনের একটি হোটেলে সেখানে এই যে বিজেপির যারা জয়ী বিধায়ক আছে তাদেরকে নিয়ে একটা পরিষদীয় দলের বৈঠক হবে। সেই বৈঠকে ঠিক হবে কে মুখ্যমন্ত্রী হবেন, সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে মুখ্যমন্ত্রীর যে মানে মুখটা যেটা, সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর দিকে পাল্লা ভারী এখনো পর্যন্ত যেটা খবর আছে। কারণ আপনি জানেন যে এই যে মুখ্যমন্ত্রীকে সামনে রেখে কিন্তু বিজেপি লড়ে না। এর বিগত যে কটা নির্বাচন হয়েছে সেখানে আমরা দেখেছি আগে তারা নির্বাচনে জয় পেয়েছে, তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী কে হবে সেটা কিন্তু পরে স্থির হয়েছে। তো এক্ষেত্রেও সেটি হচ্ছে, যদি অমিত শাহ মানে কেন্দ্রীয় যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলে দিয়েছেন যে যেই মুখ্যমন্ত্রী হন না কেন তিনি বাংলার ভূমিপুত্র হবেন, এটি এক কথা পরিষ্কার। সুতরাং এটা নিয়ে একটা আছে, কিন্তু জটিলতা দেখা দিয়েছে যে বিজয়ী যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু এখনো তার পদত্যাগ পত্র পেশ করেননি। 24 ঘন্টা যেটি প্রথা আছে সেই প্রথা অনুযায়ী কিন্তু যখন একজন মুখ্যমন্ত্রী তিনি যখন হেরে যান বা নতুন সরকার যখন গঠন হয়, ঠিক এই সময়ের 24 ঘন্টার মধ্যে তার পদত্যাগ করা উচিত প্রথা অনুযায়ী। কিন্তু 24 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু মমতা ব্যানার্জি এখনো তিনি পদত্যাগ পত্র পেশ করেননি। রাজভবনে যাবেন কিনা এ নিয়ে একটি প্রশ্ন করা হয়। আজকে সংবাদ সম্মেলন থেকে কার্যত তিনি ফোর্স করে ওঠেন, তিনি বলেছেন রাজঘরে কেন যাব, কিসের কারণে যাব, আমি তো হারিনি, আমাকে জোর করে হারানো হয়েছে। এই ধরনের কিছু মন্তব্য এবং তিনি পদত্যাগ করবেন না এরকম ধরনের একটা মন্তব্যে কিন্তু একটা নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। আদৌ কি তিনি পদত্যাগ করবেন না করবেন না, যদি পদত্যাগ না করেন তাহলে কি নতুন মন্ত্রিসভা গঠন হবে, গঠিত হতে পারে, সেক্ষেত্রে কি আইনের জটিলতা আছে, এই নিয়ে কিন্তু একটা চূড়ান্ত একটা জল্পনা গুঞ্জন তৈরি হয়েছে। এখন সময় বলবে যে আদৌ কি হয়। কলকাতা থেকে যুক্ত ছিলেন দীপক দেবনাথ। জানাবো পরবর্তী খবর। মার্কিন বাণিজ্য চুক্তিটি উত্তরাধিকার সূত্রে পাওয়া, চাইলে এটি বাতিল করা যায় না বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক দূত ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী আরও বলেন, চুক্তির কোনো ধারা বিরুদ্ধে গেলে এর ভেতরে সমাধান আছে। এরপর ব্রেন্ডন লিঞ্চের সাথে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সব চুক্তির ক্ষেত্রেই বাংলাদেশ ফার্স্ট নীতি মেনেই কাজ করবে। আরও জানাচ্ছেন সুলতানা স্বর্ণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে গত 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি শুল্কের প্রভাব কমাতে ঢাকা ওয়াশিংটন একটি পারস্পরিক বাণিজ্য চুক্তি সই করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই আলোচিত বাণিজ্য চুক্তি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এমন প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালীকরণ ও বাণিজ্য চুক্তির অগ্রগতির বিষয়ে 3 দিনের সফরে ঢাকায় মার্কিন বাণিজ্য বিষয়ক দূত ব্রেন্ডন লিঞ্চ মঙ্গলবার তার নেতৃত্বে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল বিভিন্ন সরকারি পর্যায়ের একাধিক বৈঠকে অংশ নেন। মঙ্গলবার সকালে সচিবালয়ে ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠক করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈঠক শেষে বলেন, বাংলাদেশের অনুকূলে চুক্তিটিকে কাজে লাগানোই হবে আগামী দিনের প্রচেষ্টা। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যদি কোনো ধারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যায় তাহলে বিদ্যমান চুক্তির ভেতরেই এর সমাধান আছে বলেও দাবি করেন বাণিজ্য মন্ত্রী। আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে এই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না, সেটাকে কারেক্ট করার প্রভিশনও এই চুক্তির মধ্যেই আছে। সুতরাং এটি নিয়ে অহেতুক আপনাদের চিন্তান্বিত হওয়ার বা আতঙ্কিত না হওয়ার জন্য আমি অনুরোধ করব। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দল। সকল চুক্তির ক্ষেত্রে বাংলাদেশ ফার্স্ট নীতি মেনেই কাজ করবে সরকার বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। অন্যান্য দেশের তুলনায় মার্কিন চুক্তির বিষয়ে বাংলাদেশের অবস্থান সুবিধাজনক বলেও মন্তব্য করেন খলিলুর রহমান। বাংলাদেশের এগ্রিমেন্ট অন্যান্য দেশের এগ্রিমেন্টের সঙ্গে তুলনা করে পড়েন, তাহলে বুঝবেন যে আমরা কি রেট পেয়েছি, পলিসিতে আমরা কি কি বিষয়ে তাদের সঙ্গে চুক্তি করেছি। এছাড়াও
চীন ও ভারতের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিশ্রুতি রয়েছে বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের প্রস্তুতি চলছে। তবে যে দেশেই সফর হোক না কেন, আলোচনার টেবিলে থাকতে হবে তিস্তা মহাপরিকল্পনা। ওনার কমিটমেন্ট আছে এবং বন্ধু দেশে তো নিশ্চয়ই যাবেন। এটা এখন আমরা জানি না, উই আর স্টিল ওয়ার্কিং অন ইট। পাহাড়ের মানুষের একটা বড় ধরনের ইকোলজিক্যাল বিপর্যয়ের মধ্যে তারা আছেন। ইটস দ্য ম্যাটার অফ দ্যার ইকোনমিক সিকিউরিটি। আমরা যেভাবে পারি, যে কয়টা উপায় আছে, আমি সবগুলো উপায় আমরা এক্সপ্লোর করব। এদিকে প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে বাণিজ্য চুক্তিতে পরিবেশ সংক্রান্ত ক্লজ নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। যে 2-3টা ক্লজ আছে, সেটার ভিতরে আমি কোনো অসম কিছু দেখি না। ওইটা আমরাও চাচ্ছি, যেটা ওনারাও চাচ্ছে, যে এনভায়রনমেন্ট রিলেটেড লগুলো আরও যেন ভালোভাবে বাস্তবায়ন করা হয়। বাংলাদেশের আইনের কিছু অসঙ্গতি দূর করে সামঞ্জস্য আনার বিষয়েও আলোচনা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এমন কথাই জানান পরিবেশ মন্ত্রী। আমাদের পলিউশন কমানো বলেন, গ্রিন হাউস গ্যাস। সুলতানা স্বর্ণা, এখন ঢাকা। আগামী 1 বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনের আয়োজনে কথা বলেন মন্ত্রী। গত 16 বছরে স্থানীয় সরকার কাঠামোতে হওয়া দুর্নীতি তদন্তের আশ্বাস দেন মির্জা ফখরুল। ব্যাপক আপনার দুর্নীতি হয়েছে, সেই বিষয়গুলো আমরা আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা তদন্ত করব এবং একই সঙ্গে সেগুলো যেন ভবিষ্যতে না ঘটে সেটা আমরা দেখব। আমরা চাই, চেষ্টা করব 1 বছরের মধ্যে আগামী সংসদ টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ। চলতি বছর স্থানীয় সরকারের নির্বাচন না হলেও প্রশাসনিক প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জায়েদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী বছর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনীর আর বেশি দিন মাঠে থাকবে না বলেও জানান তথ্য উপদেষ্টা। নির্বাচন যেটা এই বছরে শেষ হবে কিনা, উত্তর হচ্ছে না। বলা হয়েছে যে নির্বাচনটা 10 মাস থেকে 1 বছর লাগবে শুরু হওয়ার পর, এবং নির্বাচন শুরু হবে এই বছরের শেষের দিকে। কিছু প্রস্তুতির প্রয়োজন আছে। উপজেলা বাতিল করে দেওয়ার কোনো সিদ্ধান্ত এই সরকার নেয়নি। আইন শৃঙ্খলার অবস্থা ছিল, সেখানে আমাদের সেনাবাহিনীর অফিসিয়ালি থাকা, এটার একটা সিম্বলিক ভ্যালু আছে। নির্বাচনের আগে পরের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে, আগে তারা নিজেরা অ্যারেস্ট করতে পারতেন, নিজেরা এসব স্টেপ নিতে পারতেন, সেটা নিচ্ছেন না। তারা জাস্ট এখন একসময় যে মিলিটারিকে নির্বাচনের সময় স্ট্রাইকিং ফোর্সের মতো রাখা হতো, টু সাম এক্সটেন্ট তারা সেভাবেই আছেন। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। দেশের প্রয়োজনে সিভিল প্রশাসনের সঙ্গে সামরিক বাহিনী সমন্বয় করে কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ডক্টর AKM শামসুল ইসলাম। ডিসি সম্মেলনের 3য় দিনে সাংবাদিকদের কথা জানান তিনি। অন্যদিকে মুক্তিযোদ্ধার তালিকায় অনিয়ম তদন্ত করা হচ্ছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এদিন মাঠ পর্যায়ে সাইবার নিরাপত্তা জোরদারে ডিসিদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন নাজমুস সাকিব। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের 3য় দিন। এদিনও 8 বিভাগের বিভাগীয় কমিশনার ও 64 জেলার জেলা প্রশাসকদের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতবিনিময় চলে। মঙ্গলবার সম্মেলনের প্রথম অধিবেশনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে মতবিনিময় হয় ডিসিদের। পরে গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা জানান, দেশের প্রয়োজনে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে সামরিক বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও বিগত নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকায় জেলা প্রশাসকরা সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান তিনি। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে রোল এবং তারা যে হারমোনিতে কাজ করেছে, সেই হারমোনিটাকে আরও কিভাবে স্ট্রং করা যায়, পারস্পরিক আস্থা এবং বিশ্বাস আরও কীভাবে বৃদ্ধি করা যায়, সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। এবং সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনাগুলো ছিল সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার যে বিষয়গুলো জেলা প্রশাসকদেরকে জানা উচিত, সেই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে আমরা অবহিত করেছি। এদিন দ্বিতীয় অধিবেশনে ডিসিদের সঙ্গে মতবিনিময় হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের। পরে গণমাধ্যমকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ফ্যাসিস্ট আমলে মুক্তিযোদ্ধার তালিকায় হওয়া অনিয়ম তদন্ত করা হচ্ছে। মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে একটা বিষয় আছে, তারপরে
এখানে যে বীর নিবাস নামে যে প্রজেক্টটি করা হয়েছে, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময় কি হয়েছে সেটা তো আপনারা সকলেই জানেন। প্রত্যেকটা সেক্টরেই তারা দলীয়করণ করেছে, দুর্নীতি করেছে। এই দুর্নীতি বা এই অনিয়মগুলার আগামীতে আমরা সেগুলোর সুষ্ঠু তদন্ত করব এবং ভবিষ্যতে যাতে এটার আর রিপিটেশন না হয় কোনো সময়, সেটাও আমরা নিশ্চিত করব। এছাড়াও বীর নিবাস প্রকল্পের আওতায় অসচ্ছল ও ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জন্য 30,000 বীর নিবাস নির্মাণ করা হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। এরই মধ্যে 17,806টি নিবাস নির্মাণ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। এদিন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাঠ পর্যায়ে সাইবার নিরাপত্তা নিশ্চিতে ও গুজব প্রতিরোধে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। নাজমুস সাকিব, এখন, ঢাকা। এখন সন্ধ্যায় নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। স্বাগত আরো একবার। দেখছেন এখন সন্ধ্যা। হামের সংক্রমণে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। একদিনে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যার বিপরীতে ভর্তি রয়েছে প্রায় 3 গুণ রোগী। এনআইসিইউ না থাকায় মৃত্যুর সংখ্যা কমানো যাচ্ছে না বলে মত চিকিৎসকদের। এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, হামে এত মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে। বিস্তারিত প্রতিবেদনে। সোমবার একদিনে হামে সর্বোচ্চ 17 শিশুর মৃত্যু দেখল পুরো দেশ। একজন দুজন নয়, 1.5 মাসে মারা গেছে 3 শতাধিক। প্রতিদিনই খালি হচ্ছে মায়ের বুক। মৃত্যুর এই মিছিলে মঙ্গলবারও নতুন নাম যুক্ত হয়েছে। সিলেটে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় হাম ও উপসর্গে 3 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18 জনে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন 200 রোগী। আমাদের এখানে আসতে আসতে ওই বাচ্চাগুলো দেখা গেছে যে বেশি খারাপ ছিল এবং এই বাচ্চাগুলোর কিন্তু ভ্যাকসিন নেওয়া ছিল না। ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত শেষ 24 ঘন্টায় 1 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে রোগী ভর্তি হয়েছে 19 জন। ময়মনসিংহের সবগুলো উপজেলায় হামের টিকাদান কার্যক্রম অব্যাহত থাকলেও শিশুদের আইসিইউ না থাকায় মৃত্যু ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছে চিকিৎসক। আইসিইউ আমাদের নাই, পেডিয়াট্রিক আইসিইউটা নাই। যদি সেটার সাপোর্ট হতো তাহলে হয়তো বা কিছুটা হলেও মৃত্যুর সংখ্যা কমানো যেত। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে 4 মে পর্যন্ত ময়মনসিংহ বিভাগে হামের চিকিৎসা নিয়েছে 1088 জন। রাজশাহী মেডিকেলেও নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে আরও 8 শিশু ভর্তি হয়েছে। বর্তমানে রামেক হাসপাতালে শিশু বিভাগে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন 112 জন। এ পর্যন্ত হাসপাতালে সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছে 926 জন, যার মধ্যে মৃত্যু হয়েছে 54 জনের। যেসব শিশু এখনও টিকা দেয়নি তাদের টিকার আওতায় আনলে হামের প্রকোপ অনেকটাই কমে যাবে বলে আশা চিকিৎসকদের। হামের যে প্রাদুর্ভাব তা থেকে আমরা অনেকটাই বের হয়ে এসেছি এবং এই গ্রাফটি এখন নিম্নমুখী। সুস্থতার হার অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, মৃত্যু হার অনেকাংশেই কমে এসেছে। কুমিল্লায় শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন হামে। এখনও পর্যন্ত 1299 রোগী হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শিশু হাম আইসোলেশন ওয়ার্ডে 30টি শয্যার বিপরীতে ভর্তি আছে প্রায় 3 গুণ রোগী। এদিকে কিছুটা ব্যতিক্রম খুলনা বিভাগ। হামে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে খুলনা বিভাগে। মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন 30 জন রোগী। এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান জানিয়েছেন, হামে এত মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে। এটা নিয়ে আমাদের খতিয়ে দেখা দরকার আছে। সেই কাজটা আমি মন্ত্রণালয়ের কথা বলেছি, সেই কাজটা হবে যে কেন আসলে এই ঘটনাটা ঘটলো। ভবিষ্যতে এমন পরিস্থিতি আর হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। সরকার সেই কাজটা নিশ্চয়ই করবে। সাদ ইসলাম শামস, এখন। স্বাস্থ্যসেবা শুধু একটি সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার বলে জানিয়েছেন ডাক্তার জুবাইদুর রহমান। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, সর্বস্তরের জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে সরকার। এ সময় তথ্যমন্ত্রী বলেন, চিকিৎসার মৌলিক সমতা নিশ্চিত করা হবে। আর নিপীড়িত এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে প্রধানমন্ত্রী তার জনসেবা শুরু করেছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আরও জানাচ্ছেন ফেরদৌস রহমান। ঢাকা 17 আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠায় শীর্ষক আলোচনা সভায় যোগ দিতে মঙ্গলবার সকালে কুর্মিটোলা হাসপাতালে আসেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান।
শুরুতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্যাথোলজি বিভাগ, গ্যাস্ট্রোলিভার সেন্টার এবং 50 শয্যা বিশিষ্ট আইসিইউ উদ্বোধন করেন ডাক্তার জুবাইদা রহমান। এছাড়া বস্তিবাসী নারী পুরুষের জন্য 50টি করে সংরক্ষিত শয্যা আলাদাভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া 66 থেকে 100 শয্যায় উন্নীত করা হয় ডায়ালাইসিস বেড। উপস্থিত আছেন মাননীয় অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার পরিকল্পনাকে বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছেন। আর স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনৈতিক অবস্থাকে সবল করতে সরকার বদ্ধপরিকর। চিকিৎসার ক্ষেত্রে যে মৌলিক সমতার জায়গাটা অর্জন করা দরকার, যা জনাব তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে এবং আমাদের 31 দফাতে বারবার বলেছেন, এমনকি যুক্তরাজ্যের মতো আধুনিক দেশের সঙ্গে তাকে অনুসরণ করে কিভাবে করা যায় তাও আমরা উল্লেখ করেছি। তারেক রহমান আজকে জাতিকে নিষ্ঠা এবং সততার সাথে সেবা করে দিয়ে যাচ্ছেন। আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই 17 আসনের মানুষ সুনিশ্চিত সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা থেকে আপনারা বঞ্চিত হবেন না। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, তাই স্বাস্থ্যসেবায় সব শ্রেণী পেশার মানুষের অধিকার ও সমতা প্রতিষ্ঠা করা জরুরি। আজ আমরা তাদের স্বাস্থ্য সংক্রান্ত সব চিন্তার, কষ্টের অবসানের পথ দেখাতে চেষ্টা করতে চাই। স্বাস্থ্যসেবা এখন তাদের দোরগোড়ায়, কারণ আমরা বিশ্বাস করি স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। ডাক্তার জুবাইদা রহমান আরও বলেন, দীর্ঘদিন অবহেলিত থাকলেও সময় এসেছে স্বাস্থ্য খাত ঢেলে সাজানোর। নবজাতক শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সকলেই যেন সুচিকিৎসা পান। ফেরদৌস রহমান, এখন, ঢাকা। এখন সন্ধ্যা নিচ্ছে আরেকটা বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন সন্ধ্যা। 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা সহ 4 জেলায় 58 জন নিহতের তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করার কথা জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আগামী 7 জুনের মধ্যে দেওয়া হবে তদন্ত প্রতিবেদন। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগে সংগঠিত গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে 2013 সালের 5 মে সমাবেশ ডাকে হেফাজতে ইসলাম। রাজধানীর বিভিন্ন প্রবেশপথে সমাবেশ করার কথা থাকলেও হেফাজতের নেতারা মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে অবস্থান নেন। সেই কর্মসূচি রূপ নেয় সহিংসতায়। হেফাজতের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে বল প্রয়োগ করে সরকার। মধ্যরাতে যৌথ বাহিনীর অপারেশন ফ্লাশ আউট অভিযানে অনেক হতাহতের অভিযোগ করে হেফাজতের নেতারা। 2024-এর 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর শাপলা চত্বরের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তদন্তের অগ্রগতি জানাতে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি শেখ হাসিনা। এতে আরও আসামি হচ্ছেন তৎকালীন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 30 জন। 7 জুনের মধ্যে দাখিল করা হবে চূড়ান্ত প্রতিবেদন। নিশ্চয়ই আইন শৃঙ্খলার বাহিনী আছে, আওয়ামী লীগ সেই সংগঠন জড়িত আছে, সরকার জড়িত আছে, এর মধ্যে তার সংশ্লিষ্টতা আমরা পেয়েছি এবং অন্যান্য বাহিনী প্রধানদের সংশ্লিষ্টতা আছে। যাদের সংশ্লিষ্টতা আছে আমরা সবাইকে নিয়ে আসবো। সমাবেশে ঢাকায় 32, নারায়ণগঞ্জে 20, চট্টগ্রামে 6 সহ 58 জনকে হত্যার তথ্যপত্র পেয়েছে তদন্ত সংস্থা। সাক্ষাৎকার নেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের। এর মধ্যে কয়েকজনের পোস্টমর্টেম রিপোর্ট হয়েছে, অনেকের পোস্টমর্টেম রিপোর্ট হয়নি, কিন্তু তাদের কবর এবং তাদের পরিবারের সদস্যদের সাথে আমাদের তদন্ত সংস্থার লোকজনদের যে কথাবার্তা, তাতে করে এই 32 জনের আইডেন্টিফিকেশনটা আমরা নিশ্চিত করা সম্ভব হয়েছে। তদন্ত গ্রেপ্তারের স্বার্থে এখনই সব আসামির পরিচয় জানাতে অস্বীকৃতি জানান চিফ প্রসিকিউটর। জাহিদ হাসান, এখন, ঢাকা। পশ্চিমবঙ্গে উগ্রবাদীরা ক্ষমতায় এসেছে, সেই সাথে বাংলাদেশ নিয়ে বাজে মন্তব্যও বাড়ছে, এমন অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। এদিন ওয়ারিয়র্স অব জুলাই সংগঠনের 4000 নেতাকর্মী যোগ দেন এনসিপিতে। অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, উপজেলা পরিষদ বিলুপ্তির চেষ্টা করছে সরকার, এমন করলে
সরকারের জন্য হিতে বিপরীত হবে। আগে একদিনের জন্য বলতে পারেন নাই যে হচ্ছে আপনারা এই গণভোট মানেন না, বললে আপনাদের মানুষ যেভাবে এখন 51% ভোট দিয়েছে, যখন বলছেন গণভোট মানেন, গণভোটের রায় কার্যকর করবেন, সকল কিছু সংবিধান অন্তর্ভুক্ত করবেন, আপনারা সংবিধান সংস্কার পরিষদ গড়ে তুলবেন, এইসব ওয়াদা দিয়েছেন বলে মানুষ আপনাদের উপর বিশ্বাস রেখে 51% মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে। কিন্তু তার আগে একবার বলতেন 5% মানুষ ভোট দেয় কিনা দেখা যাইতো তখন। জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের প্রশাসক দিয়েছে, তাদের অযোগ্য নির্বাচনে পরাজিত যেই ধরনের নেতাকর্মী যারা আছে তাদেরকে দিয়ে তারা এখন জেলা পরিষদ সিটি কর্পোরেশন পরিচালনা করছে এবং স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে তারা নিজেদের ভাগ বাটোয়ারা আর লুটপাটের চাঁদাবাজির এক একটা সেক্টর বানানোর চেষ্টা করছে। আমরা পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল দেখলাম, যেই উগ্রপন্থীরা সেখানে ক্ষমতায় আসছে। আগামীতে আমাদের সম্পর্ক কেমন হবে কিংবা পরিস্থিতি কীরকম হবে এটা নিয়ে এক ধরনের শঙ্কা আছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জন্য আমাদের রাজনৈতিক লড়াই অব্যাহত রাখব। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা পুলিশের হেফাজত থেকে শীর্ষ মাদক কারবারি শামীম মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীতে মাদক পাচারের সঙ্গে জড়িত শামীম মিয়াকে আটক করতে অভিযান চালানো হয়। এ সময় মাদক ও অস্ত্রসহ তাকে আটক করা হলে তার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। পরে সকালে বিশেষ অভিযান চালিয়ে হামলায় জড়িত 13 জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। তবে এখনও পলাতক রয়েছে শামীম মিয়া। তার বিরুদ্ধে হত্যা, চুরি ও ডাকাতি সহ অন্তত 12টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।